বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো খুব পপুলার হয়ে উঠেছে। বেশিরভাগ ইয়াং ছেলেমেয়েরা এখন স্পোর্টস বাইকের দিকে না গিয়ে এই রয়্যাল এনফিল্ডের বাইকই বেশি পছন্দ করছে। কিন্তু অনেকে কী করে, কোনো বাইকের বিষয়ে ভালোভাবে না জেনে সেটা কিনে পরে গিয়ে অনেক সমস্যায় পড়ে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই রয়্যাল এনফিল্ডের বাইকে কী কী ভালো দিক আছে এবং কী কী খারাপ দিক আছে, বা কাদের কেনা উচিত এবং কাদের কেনা উচিত না, সেই ব্যাপারে ভালোভাবে জানবো। অনেকে আছে রয়্যাল এনফিল্ডের কোনো বাইককে বুলেট নামে চেনে। এটা ভুল, কারণ বুলেট হলো রয়্যাল এনফিল্ডের একটা মডেলের নাম। বর্তমানে রয়্যাল এনফিল্ডের প্রায় 9টা মডেল রয়েছে। এর মধ্যে সবথেকে পপুলার এবং সবথেকে বেশি বিক্রি হওয়া মডেলটি হলো ক্লাসিক 350। একটা ভিডিওতে তো আর এই রয়্যাল এনফিল্ডের সব মডেলগুলো নিয়ে বলা সম্ভব নয়, তাই আজকে আমরা এই ভিডিওতে রয়্যাল এনফিল্ডের সবথেকে পপুলার মডেল ক্লাসিক 350 এবং রয়্যাল এনফিল্ড কোম্পানিটার সম্বন্ধে ভালোভাবে জানবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। প্রথমে একটা কথা বলি, অনেকে হয়তো জানে না এটা, এই রয়্যাল এনফিল্ডই হলো পৃথিবীর সবথেকে প্রাচীন মোটরসাইকেল কোম্পানি, যেটা আজও পর্যন্ত চালু আছে। যদিও ইয়ামাহা কোম্পানিটি 1887 সালে স্থাপিত হয়ে গিয়েছিল, কিন্তু তখন সে বাইক বানাতো না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাতো। বাইক বানানো শুরু করে 1955 সাল থেকে। 1891 সালে ওয়াকার স্মিথ এবং অ্যালবার্ট ইডি নামক দুই ব্যক্তি একটা ছুঁই বানানো কোম্পানি কিনে নিয়ে সাইকেল বানানো শুরু করে দেয়, যার নাম ছিল রয়্যাল এনফিল্ড সাইকেল মেড লাইক এ গান। তারপরে কয়েকটা 4 চাকাও বানিয়েছিল, কিন্তু সেগুলো ভালোভাবে বাজারে চলেনি। তারপর 1901 সালে, মানে আজ থেকে প্রায় 122 বছর আগে, এই রয়্যাল এনফিল্ড প্রথম মোটরসাইকেল তৈরি করে। সেখান থেকেই রয়্যাল এনফিল্ডের জার্নি শুরু হয়। তারপরে বছরের পর বছর সেটা আপগ্রেড করতে থাকে। এর মধ্যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধতে এই রয়্যাল এনফিল্ডের বাইক প্রচুর পরিমাণে ব্যবহার হয়, কারণ তখন হাতে গোনা বাইকের কয়েকটা কোম্পানি ছিল। BMW, হার্লে ডেভিডসন, রয়্যাল এনফিল্ড, টিরোম ইত্যাদি হাতে গোনা কয়েকটা কোম্পানি ছিল। ইয়ামাহা, সুজুকির মতো কোম্পানিগুলোর তো তখন কোনো অস্তিত্বই ছিল না। আর এই যে কটা কোম্পানি তখন ছিল, এর মধ্যে তো আর সব দেশ সব কোম্পানির বাইক ব্যবহার করতে পারবে না, কারণ তখন বিশ্বযুদ্ধ চলছে। তাই ব্রিটিশ, বেলজিয়াম, ফরাসি, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদির মতো দেশগুলোর সেনাবাহিনীতে এই রয়্যাল এনফিল্ডের বাইক প্রচুর পরিমাণে ব্যবহার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে রয়্যাল এনফিল্ডের সব মডেলগুলোর মধ্যে সবথেকে বেশি যে মডেলটা ব্যবহার হয়েছে সেটা হলো ফ্লাইং ফ্লি, যার মানে হলো উড়ন্ত মাছি। এই মডেলটির এমন নাম রাখার পিছনে কারণ হলো, এটা স্পেশালি উড়োজাহাজ থেকে নিচে ছুঁড়ে ফেলার জন্য ডিজাইন করা হয়েছিল। মানে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের জন্য এই বাইকটি উড়োজাহাজ থেকে প্যারাশুট দিয়ে নিচে ছুঁড়ে ফেলা হতো। এই বাইকে 125 সিসির 2 স্ট্রোক ইঞ্জিন ছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো, এই বাইকের ওজন মাত্র 56 কেজি ছিল, যার ফলে এই কম ওজনের জন্য এটা প্লেন থেকে প্যারাশুট দিয়ে নিচে ফেলতে সুবিধা হতো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947 সালে ভারত স্বাধীন হয়ে যায়। তারপরে 1949 সালে আর.কে. সুন্দরম আইয়ার নামে এক ব্যক্তি ওরফে মাদ্রাস মোটরস কিছু ব্রিটিশ বাইক ভারতে আমদানি করে ভারতের বাজারে বিক্রি করা শুরু করে দেয়। এর মধ্যে এই রয়্যাল এনফিল্ডও ছিল। হ্যাঁ, তখন রয়্যাল এনফিল্ডটা ইংল্যান্ডের কোম্পানি ছিল। তারপর 1952 সালে স্বাধীন ভারতের সরকার ভারতীয় সেনাবাহিনীর জন্য মাদ্রাস মোটরসকে এই রয়্যাল এনফিল্ডের বুলেট 350 মডেলটি 5 লক্ষ ইউনিট অর্ডার দেয়। এটাই ছিল রয়্যাল এনফিল্ড ভারতীয় কোম্পানি হওয়ার পিছনে সবথেকে বড় কারণ। সেই সময় এত পরিমাণ বাইক ইংল্যান্ড থেকে পুরোপুরি অ্যাসেম্বল করে আনা সম্ভব হচ্ছিল না। তাই 1955 সালে এনফিল্ড ইন্ডিয়া নামে ভারতের সর্বপ্রথম রয়্যাল এনফিল্ডের কারখানা তৈরি হয়। প্রথম ওই কারখানায় শুধু ইংল্যান্ড থেকে পার্টস এনে অ্যাসেম্বল করা হতো, তখন কোনো পার্টস ইন্ডিয়াতে তৈরি হতো না। তারপরে ধীরে ধীরে ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ডের পার্টস বানানো শুরু হয়ে যায়, মানে সম্পূর্ণ বাইকটি ইন্ডিয়াতেই তৈরি হওয়া শুরু হয়ে যায়। ওদিকে ইংল্যান্ডে নানা রকম সমস্যার ফলে রয়্যাল এনফিল্ড কোম্পানি বন্ধ করে দিতে হয়। এইভাবে রয়্যাল এনফিল্ড ইংল্যান্ডের বা ব্রিটিশ কোম্পানি থেকে ভারতীয় কোম্পানিতে পরিণত হয়ে যায়। তো যাই হোক, আরও অনেক ইতিহাস আছে, যেগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবারে আমরা চলে আসি বর্তমানে রয়্যাল এনফিল্ডের সবথেকে বিক্রি হওয়া মডেল ক্লাসিক 350-র উপরে। রয়্যাল এনফিল্ডের সব বাইকগুলো রেট্রো ক্লাসিক ডিজাইনের। এখানে রেট্রো শব্দটির অর্থ হলো এমন জিনিস যেটা পুরানো বা অতীতের অনুভূতি রেখে আধুনিকভাবে বানানো। আর ক্লাসিক মানে একটু সরল সাদা ডিজাইন, মানে যার ভিতরে বেশি জটিলতা নেই। এই বাইকটি দেখুন। এই বাইকটি দেখে বলুন তো এটা কোন কোম্পানির বাইক? বেশিরভাগ লোকই হয়তো এটা বলতে পারবে না, তাই আমি বলে দিই। এটা কেটিএমের প্রথম বাইক KTM R100, যেটা 1953 সালে বাজারে লঞ্চ হয়েছিল। আবার এটা দেখুন, এটা ইয়ামাহার প্রথম বাইক ইয়ামাহা YA1, বা এটা আবার রেড ড্রাগন ফ্লাই নামেও পরিচিত ছিল। এটা 1955 সালে বাজারে লঞ্চ করা হয়েছিল। আবার এটা দেখুন, এটা দেখে কেউ হাসবেন না, কারণ এটা সুজুকির প্রথম বাইক সুজুকি পাওয়ার ফ্রি। এটা 1952 সালে লঞ্চ করা হয়েছিল।
আর এটাতে মাত্র 36 সিসির ইঞ্জিন লাগানো ছিল। যেখানে রয়্যাল এনফিল্ড 1930-32 সালের দিকে গিয়ে এইরকম বাইক বানাচ্ছে, সেখানে সুজুকি 1952 সালে মানে তার প্রায় 20-22 বছর পরে গিয়ে এইরকম বাইক বানাচ্ছে। সুজুকি বেচারা একটু পিছনেই পড়েছিল। তো যাই হোক, সুজুকির কথা ছাড়ুন, ইয়ামাহা কেটিএমের প্রথম মডেলগুলোর সাথে আপনি বর্তমানে রয়্যাল এনফিল্ডের মডেলের সাথে অনেকটা মেলাতে পারবেন। মানে 1940-50-এর দশকে প্রায় সব বাইকগুলোর মডেল অনেকটা এইরকমই হতো। বাকি কোম্পানিগুলো তাদের বাইকের মডেলগুলোকে আপগ্রেড করে করে তখন থেকে এখনকার মডেলের মধ্যে আকাশ পাতালের পার্থক্য করে ফেলেছে। কিন্তু রয়্যাল এনফিল্ড সেই পুরনো স্মৃতিকেই বজায় রাখার চেষ্টা করেছে এবং তার মধ্যে নতুন নতুন ফিচার্স দিয়েছে। এটাকেই বলা হয় রেট্রো স্টাইল। তাই ক্লাসিক 350-তে আপনি এরকম একটা রেট্রো লুক পাবেন, যেটা অনেক পুরনো যুগে চলতো। এরপর যদি আমি এই বাইকের ইঞ্জিনের কথা বলি, তাহলে এই বাইকে 346 সিসির একটা সিলিন্ডারের একটা আন্ডার স্কোয়ার ইঞ্জিন পাবেন। এই আন্ডার স্কোয়ার ইঞ্জিনটা কি ভালোভাবে জানতে হলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো যাই হোক, এই আন্ডার স্কোয়ার ইঞ্জিন হওয়ার জন্য বাইকের টর্ক বেশি হয়, কিন্তু টপ স্পিড অনেকটা কম হয়। আর যে টর্কটা কাজে লাগে অফরোডিং করতে, পাহাড় চড়তে বা বেশি ওজন বহন করতে। তাই আপনি যদি বাইক নিয়ে অফরোডিং করতে চান বা পাহাড় চড়ার মতো অ্যাক্টিভিটি করতে চান, তাহলে এই ক্লাসিক 350 আপনার জন্য বেটার অপশান। কিন্তু আপনি যদি স্পিড লাভার হন, বাইক নিয়ে একটু আধটু স্টান্ট করতে চান, তাহলে এই বাইক নিয়ে আপনার জন্য একদমই ভালো হবে না। কারণ বাইকের টপ স্পিড বেশি হওয়ার জন্য এবং স্টান্ট করার জন্য বাইকের পাওয়ার তো বেশি লাগে, কিন্তু সাথে সাথে পাওয়ার টু ওয়েট রেশিও অনেক ভালো লাগে। পাওয়ার টু ওয়েট রেশিও মানে বাইকে কত পাওয়ার আছে এবং সেই তুলনায় বাইকের ওজন কত। ক্লাসিক 350-র পাওয়ার মাত্র 20.2 PS, যেখানে তার ওজন 195 কেজি। এই এত ওজনের জন্য এই পাওয়ারটা অনেকটাই কম। তাই এই বাইক নিয়ে ভালো রকম কোনো স্টান্ট করতে পারবেন না বা কারোর সাথে রেসারেসিও করতে পারবেন না, শুধু ভদ্রভাবে বাইক চালাতেই পারবেন। এর আরও কিছু ছোট ছোট ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এর এক্সস্ট পাইপটা মানে ধোঁয়া বাড়ানোর পাইপটা ইঞ্জিন থেকে বেরিয়ে একদম পায়ের কাজ দিয়ে পিছন দিকে গিয়েছে এবং যার উপরে কোনো প্লাস্টিকের গার্ডও দেয়া নেই। হ্যাঁ, একটা ধাতব প্লেট দিয়ে গার্ড দেয়া আছে, কিন্তু ধাতব প্লেট দিয়ে গার্ড দিয়ে কি হবে? কারণ ধাতু হলো তাপের সুপরিবাহী। যেমন আপনি যদি একটা লোহার রড নিয়ে এক মাথায় আগুন দিয়ে গরম করতে থাকেন এবং আরেক মাথা হাত দিয়ে ধরে রাখেন, তাহলে কিছুক্ষণ পরে দেখবেন আপনার হাতের দিকটাও আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, মানে তাপটা পরিবাহিত হয়ে ও মাথা থেকে এ মাথায় চলে আসছে। কিন্তু সেখানে যদি একটা প্লাস্টিক নিয়ে এক মাথায় ধরে আরেক মাথা পোড়াতে থাকেন, তাহলে কখনো সেই তাপটা পরিবাহিত হয়ে আপনার হাতে এসে লাগবে না। এবার দেখুন, এই বাইকের সাইলেন্সারের এই জায়গাটা সব থেকে বেশি গরম হয়। অন্য সব বাইকগুলোতে এখানে প্লাস্টিক দিয়ে গার্ড দেওয়া থাকে, যার ফলে তাপটা পরিবাহিত হয়ে প্লাস্টিকের উপরে আসতে পারে না, মানে পায়ে ঠেকলে ওই প্লাস্টিকটাই থাকে। কিন্তু রয়্যাল এনফিল্ডে এখানে একটা মেটাল পাত দিয়ে গার্ড দেওয়া হয়েছে, যার ফলে কিছুক্ষণ বাইক চালালে সাইলেন্সারের ওই অংশটা খুব গরম হয় আর সেই তাপটা পরিবাহিত হয়ে ওই প্লেটের উপরে চলে আসে, যার ফলে ওই গার্ডটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় আর এর ফলে ওখানে আপনার পা ঠেকলে আপনার পা পুড়ে যেতে পারে। এটা আমি আন্দাজে বলছি না, ক্লাসিক 350 প্রথম চালানোর সময় আমার সাথেও এটা হয়েছে আর 1 বছর ধরে সেই দাগ এখনও যায়নি। তাই ক্লাসিক 350 চালানোর সময় আপনার ডান দিকের পাটা বাইকের বডির থেকে অনেকটা দূরে রাখতে হবে। শর্ট রাইডারদের জন্য এটা খুব সমস্যার। শর্ট রাইডার এবং রোগা পাতলা লোকেদের জন্য আরও একটা সমস্যা হবে, সেটা হলো এই বাইকের ওজন অনেক বেশি। যেখানে একটা সাধারণ বাইকের এভারেজ ওজন হয় 150 কেজির কাছাকাছি, সেখানে এই বাইকের ওজন হলো 195 কেজি। আর ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরলে তো 200 কেজি পার হয়ে যাবে। BMW S1000 RR-এর মতো একটা সুপার বাইকের ওজন যেখানে 197 কেজি, সেখানে ক্লাসিক 350 একটা 350 সিসির বাইক হওয়া সত্ত্বেও এর ওজন 195 কেজি, মানে প্রায় S1000 RR-এর সমান। এত বেশি ওজন হওয়ার ফলে এটা ট্রাফিকের ভিতরে একটু চালাতে অসুবিধা হবে। কোনো কারণে ঘোরাতে হলে বা একটু বসে পিছনে টানতে হলে আপনাকে অনেকটা গায়ে জোর লাগাতে হবে। আরও একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এর ইঞ্জিন যেহেতু অনেক বড়, তাই সাধারণ একটা বাইকের থেকে এর 3 গুণ বেশি ইঞ্জিন অয়েল লাগে। মানে সাধারণত একটা সাধারণ বাইকে 1 লিটারের ইঞ্জিন অয়েল লাগে, সেখানে এই ক্লাসিক 350-তে প্রায় 3 লিটার ইঞ্জিন অয়েল লাগে। মানে প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আপনার 3 গুণ বেশি খরচ করতে হবে। জাস্ট এই কিছু খারাপ দিক আছে রয়্যাল এনফিল্ডে। কিন্তু রয়্যাল এনফিল্ডের একটা সব থেকে ভালো দিক আছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হলো এর লুকটা পুরানো হয় না। মানে যে কোনো একটা সাধারণ বাইকের প্রতি 3 বছর 4 বছর পর পর তার একটা নতুন মডেল লঞ্চ হয় আর তার লুক আগের লুকের থেকে প্রায় সম্পূর্ণ আলাদা হয়। আমাদের মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা বাইক কিনলে নিশ্চয়ই 2-3 বছর চালানোর জন্য আমরা কিনি না, কমপক্ষে 7-8 বছর চালানোর জন্য কিনি।
তাই আজকে যদি একটা বাইক কিনি আর তার 1 বছর পরে যদি তার নতুন মডেল লঞ্চ হয়ে যায় তাহলে অনেকটা খারাপ লাগে। আর মানুষ পুরনো মডেলের বেশি ভ্যালুও দেয় না, যার ফলে রিসেল ভ্যালুও কমে যায়। কিন্তু আপনি যদি এই ক্লাসিক 350-র দিকে তাকান তাহলে প্রায় এই একই রকমের মডেল 1920 সালের দিক থেকে আজও পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, তার ভিতরে টেকনোলজির অবশ্যই আপগ্রেড হচ্ছে, কিন্তু লুকিংয়ের দিক থেকে তেমন কিছু মেজর পরিবর্তন হয় না। তাই আপনি একটা রয়্যাল এনফিল্ডের বাইক কিনলে যত বছর চালাতে পারেন চালান, কিন্তু কোনোদিনও মনে হবে না যে মডেলটা অনেক পুরানো হয়ে গেছে। নতুন মডেল চলে আসলেও সেই 19-20 সিমিলার মডেলই হবে নতুন মডেলটা। তাই আপনি এই বাইকের রিসেল ভ্যালু একটু বেশি পাবেন। এবার যদি এই বিষয়ে আমি নিজস্ব ওপিনিয়ন দিই তাহলে এই ক্লাসিক 350 তাদেরই নেওয়া উচিত যাদের শরীরের ওজন অনেক বেশি, অথবা যারা একটু অফরোডিং করতে পছন্দ করেন, বাইক নিয়ে ট্যুর করতে পছন্দ করেন, পাহাড়ি রাস্তায় চালাতে পছন্দ করেন, বা যারা একদম ভদ্রভাবে বাইক চালাতে পছন্দ করেন। আর এইগুলোর মধ্যে না হলে আপনার এই বাইক না নেওয়াই ভালো হবে। এবার সবশেষে আরও একটা কথা বলি, এই রয়্যাল এনফিল্ডের বাইক হঠাৎ করে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে এত পপুলার হওয়ার পিছনে আসলে কারণটা কী? হ্যাঁ, রয়্যাল এনফিল্ডের কিছু গৌরব ইতিহাস আছে, যেমন রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে কিছু লোক গোল্ড মেডেল জিতেছে। আবার এই রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে পাহাড়ের এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে আর কোনো বাইক নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আবার এই রয়্যাল এনফিল্ডের বাইকের উপরে সবথেকে বেশি মানুষ ওঠার ওয়ার্ল্ড রেকর্ডও আছে। কিন্তু রয়্যাল এনফিল্ড ইয়াং ছেলেমেয়েদের মধ্যে পপুলার হওয়ার এগুলোই মেন কারণ নয়। আসলে মেন কারণটা হলো এই বাইকের সাথে আজ পর্যন্ত কোনো বদনাম জড়ায়নি। মানে যেমন KTM R15 বাইকগুলো নিয়ে কিছু লোক রাস্তাতে এমন ছাবড়িগিরি করে বেড়ায় যার জন্য তাদের না দোষ হয়ে সেই বাইকটার নামে বদনাম ছড়িয়ে যায়। মানে এমন একটা ভাব তৈরি হয়ে যায় যে KTM R15 যারা চালায় সবাই ছাবড়িই হয়। যদিও এমনটা নয়, কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে এইরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে। আর বেশি দাম দিয়ে বাইক কিনে কে ওই ছাবড়ি নাম নিতে চাইবে? তাই জন্য ইয়াং ছেলেমেয়েরা এখন বেশিরভাগই এই রয়্যাল এনফিল্ডের দিকেই বেশি যাচ্ছে। কারণ রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে ওই রকম ছাবড়িগিরি করাটা কঠিন। ওই রকম ছাবড়িগিরি করার জন্য বাইকের পাওয়ার বেশি লাগে, পাওয়ার টু ওয়েট রেশিও বেশি লাগে, এবং এক্সেলারেশনও ভালো লাগে, যেগুলোর কোনোটাই রয়্যাল এনফিল্ডে নেই। বিশেষ করে এই ক্লাসিক 350-তে তো নেই। এই কারণেই বর্তমানে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে এই রয়্যাল এনফিল্ডের বাইক এত পপুলার হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।